ওরা এখনো বাচ্চা, আমাদের সন্তানের মতো। ওরা বড় হইলে বুঝতে পারবে। দেখেন কত মায়াবী কথা না, কথার মধ্যে কিন্তু একটা পিতৃত্ব আছে। সন্তানের চোখে দেখছে, বোঝাই যায় যে জুলাই গণ অভ্যুত্থানটাকে উনি মনে মনে স্বীকৃতি দেয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গতকালকে চীন সফরে গিয়েছেন এবং এই সফর নিয়ে কিন্তু পুরো জল্পনা কল্পনা চলতেছে এবং বিশেষ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারত সরকার এই সফরের দিকে তীক্ষ্ণ নজর রাখতেছে এবং ভারতের স্বভাবতই এই সফরে খুশি নন, এটা আমরা আনন্দবাজার পত্রিকার মাধ্যমে জানবো। পুরো জাতিকে আশার আলো দেখাচ্ছেন শায়েখ হাসিনা ভাই, আত্মবিশ্বাস দিচ্ছেন, সুখবর দিচ্ছেন। রাজনীতিতে বা জাতীয় প্রতিষ্ঠায় আত্মবিশ্বাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকে তো আমরা বিএনপির বিরুদ্ধে মিথ্যে একটা কথাও বলছি বলে আমি জানি না, শুধু বিএনপির লোকজন একটু চাঁদাবাজি করে সেটা প্রকাশ করার কারণে সব জায়গায় চরমে বদনাম করতেছে। আমরা বলেছি বিএনপির লোকজন চাঁদাবাজি করে, এটা ভিরান, এটা ঠিক না। আমরা বলেছি যে দখলদারি করে, আমরা বলেছি বিএনপির লোকজন নিজেরা খুন করে, আমরা বলেছি ছাত্র দলের লোকগুলি ছাত্র দলের লোককে হত্যা করে, আমরা বলেছি ছাত্র দলের লোক যুব দলের লোককে হত্যা করে, আমরা বলেছি ভোলার তজিমুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে বিএনপির লোকজনগুলি ধর্ষণ করছে, আমরা বলেছি বগুড়ায় এক বিএনপির লোক মেয়েকে প্রস্তাব দিয়েছে বিবাহ করার জন্য, বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে, আমরা বলেছি বিএনপির লোকজন চাঁদা না দেওয়ার কারণে যুবককে মার সামনের থেকে তুলে এনে হত্যা করছে, আমরা বলেছি বিএনপির লোকজনের চাঁদাবাজির খবর প্রকাশ করার কারণে সাংবাদিকের মাথা থেতলিয়ে দিয়েছে, আমরা দেখেছি বিএনপির লোকজন স্কুলের হেডমাস্টার বা উস্তাদরা কথা না শোনার কারণে অপদস্থ অপমান করে প্রতিষ্ঠান থেকে নামিয়ে দিয়েছে, আমরা বলেছি যে দেখেন সাদা পাথরগুলি বিএনপির লোকজন সবাইকে নিয়ে খেয়ে ফেলছে। সাইদির উপর মায়া ছিল আমার, তাই জানাজায় গিয়েছিলাম। সুকুরঞ্জন বালি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে সুকুরঞ্জন বালিকে গুম করে ভারতের কারাগারে 5 বছর রাখার কারণে, তাছাড়া এর আগে বাংলাদেশের ভিতরেও তাকে 2.5 মাসের বেশি সময় গুম করে রেখেছিল, কারণ সাইদির পক্ষে তিনি সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছিলেন বলে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে প্রায় 35 জনের নামে সে মামলা করে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গতকালকে চীন সফরে গিয়েছেন এবং এই সফর নিয়ে কিন্তু পুরো জল্পনা কল্পনা চলতেছে এবং বিশেষ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারত সরকার এই সফরের দিকে তীক্ষ্ণ নজর রাখতেছে এবং ভারতের স্বভাবতই এই সফরে খুশি নন, এটা আমরা আনন্দবাজার পত্রিকার মাধ্যমে জানবো। এবং আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আনন্দবাজার যে আমি বিশ্বাস করি তা না, বাট আনন্দবাজার মাঝে মধ্যে একটু বিনোদনের জন্য আপনাদেরকে শোনাই এবং ওরা কি চিন্তা করতেছে সেটা এই আনন্দবাজারের সংবাদে প্রতিফলিত হয়। দেখুন, বাংলাদেশে যে অভ্যুত্থান ঘটে গিয়েছে সেই অভ্যুত্থানে সেনাপ্রধানের ভূমিকা তো অবশ্যই ছিল এবং ইদানিং দেখবেন আওয়ামী লীগ সেনাপ্রধানের বিরুদ্ধে অত্যন্ত নিষেধাজ্ঞা করে বলে যে সেনাপ্রধান কেন এই আন্দোলনকারীদেরকে ঢাকায় ঢুকতে দিল, কেন ওদেরকে গুলি করে মারলো না, এই জন্য সেনাপ্রধানকে বিশ্বাসঘাতক বলে। এবং শুধু কি তাই, আন্দোলন পরবর্তী সময়ে ভারত সরকার অনেক চেষ্টা করেছে বাংলাদেশের সামরিক বাহিনীর ভিতরে একটা পাল্টা অভ্যুত্থান ঘটাতে, যাতে ইউনূস সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায়। কিন্তু ভারত সেটা করতে ব্যর্থ হয়। কেন ব্যর্থ হয়েছে? কারণ জেনারেল ওয়াকার এবং সিনিয়র জেনারেলরা তারা ভারতের এই ফাঁদে পা দেননি। এই জন্য অবশ্যই ধন্যবাদ। এবং এই ভারত সরকার ইউনূস সরকারকে অবৈধ বললেও ভারত সরকার কিন্তু জেনারেল ওয়াকারের সঙ্গে একটা যোগাযোগ রেখেছে। এখন কেন রেখেছে জানি না, কিন্তু যোগাযোগ রেখেছে। তো আমার মনে হয় যে অভ্যুত্থান পরবর্তী সময়ে পাকিস্তান মডেল অনুসরণ করা হবে। কিরকম? যেমন পাকিস্তান সেনাবাহিনী কিন্তু সরাসরি ক্ষমতা দখল না করলেও পাকিস্তান সরকারের উপর সেনাবাহিনীর একটা গভীর প্রভাব থাকে, এখনো আছে। বিশেষ করে আপনি দেখবেন যে ইমরান খানকে পাকিস্তান সেনাবাহিনী বসিয়েছে, আবার ইমরান খানকে পাকিস্তান সেনাবাহিনী আমেরিকা সহ সরিয়েছে। বর্তমানে দেখবেন যে ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির তাকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প নৈশ ভোজ করেছেন এবং তার সঙ্গে বিভিন্ন নেগোসিয়েশন করেছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে দাওয়াত দেননি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উপেক্ষিত থেকেছেন। অথচ এই আসিফ মনির কিন্তু পাকিস্তান সরকারের একজন কর্মচারী। সুতরাং বাংলাদেশেও একই মডেল হতে পারে যে ওয়াকারুজ্জামান বা তার পরবর্তী সেনাপ্রধানরা তারা সরাসরি ক্ষমতা নিলেও তারা সরকারের উপর একটা প্রভাব বিস্তার করবেন। আমার এটাই মনে হয় যে পরবর্তী যে সরকারই আসুক না কেন, আপনি দেখবেন
রাষ্ট্র ক্ষমতা ডক্টর ইউনূস, কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটা স্বতন্ত্র গাম্ভীর্য বজায় রেখেছেন, একটা স্বতন্ত্র একটা অবস্থান বজায় রেখেছেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে সেনাবাহিনীও বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে, কিন্তু তারা সরাসরি ক্ষমতার অংশ হবে না। তো ওয়াকারুজ্জামান তিনি গেলেন চীনে, এখন ভারত তো খুব চিন্তায়। আমরা একটু আনন্দবাজার একটু পড়ে দেখাই যে দাদারা কি চিন্তা ভাবনা করতেছেন। আনন্দবাজার লিখেছে যে পাকিস্তানে চীনের বিদেশ মন্ত্রী, চীনের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে গিয়েছেন ত্রিদেশীয় কৌশলগত জোটের গুঞ্জন বৃদ্ধি করে, একই সময় চীনে বাংলাদেশ সেনাপ্রধান। আচ্ছা, এখন যদি ত্রিদেশীয় জোট হয় তাহলে তো সবাই একটা জায়গায় থাকার কথা, কিন্তু একটা জায়গায় তো নাই। চীনের পররাষ্ট্রমন্ত্রী গেছে পাকিস্তানে আর বাংলাদেশ সেনাপ্রধান গেছে চীনে। এখন এটা কিভাবে মিলল আমি বুঝলাম না, কিন্তু তারা বলতেছে একটা ত্রিদেশীয় যে একটা জোট হওয়ার কথা পাকিস্তান, চীন এবং বাংলাদেশ, এটা গুঞ্জন। লিখেছে দক্ষিণ এশিয়া একটি নতুন আন্তর্জাতিক জোট তৈরির চেষ্টা করতেছে পাকিস্তান এবং চীন। সম্প্রতি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন দাবি করেন যে পাকিস্তান এবং বাংলাদেশকে সঙ্গে নিয়ে তারা একটি ত্রিদেশীয় কৌশলগত জোট তৈরি করতে চান। চীন, পাকিস্তান এবং বাংলাদেশের কূটনৈতিক সমীকরণ ঘিরে এই গুঞ্জনের মাঝেই চীন সফরে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এবং ঘটনাচক্রে তিনি এমন সময় চীন সফর যাচ্ছেন যখন আবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানে রয়েছেন। আবার আগামী শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইসাকদারের ঢাকা সফরে যাওয়ার কথা রয়েছে, এবং অলরেডি পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী বাংলাদেশে অবস্থান করতেছে। দেখুন, ওয়াকারুজ্জামান কেন চীনে গিয়েছেন জানি না, নিশ্চয়ই তার কোনো কাজ আছে এবং তিনি বাংলাদেশের ভালোর জন্য গিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীর ভালোর জন্য গিয়েছে, কোনো সন্দেহ নেই। হয়তো সেখানে চীন থেকে আবার অস্ত্র নেই বা চীনের সঙ্গে যে সামরিক বিভিন্ন আলাপ আলোচনা সেগুলো করতে গিয়েছে, কোনো সন্দেহ নেই। এবং চীন আপনারা জানেন যে সামরিক দিক দিয়ে বহু উন্নত। এবং জানেন যে চীনা যুদ্ধ বিমান J-10C অত্যন্ত উন্নত মানের, যারা সম্প্রতি ভারতের সঙ্গে যুদ্ধে যে ফ্রান্সের তৈরি ভারতের রাফেল বিমানকে ভয় করেছে, সেই বিমানের কথা রয়েছে। এবং ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান হলেও তিনি কিন্তু বিমান বাহিনী, নৌবাহিনী সহ সব বাহিনী সর্বাধিনায়ক। তো এই সমস্ত কথাবার্তা চীনের সঙ্গে হতেই পারে, এর বাইরে আমি কিছু দেখি না। কিন্তু এই ভারত বলতেছে যে ত্রিদেশীয় জোট করতেছে, কিন্তু আমি আপনাদেরকে বলতেছি যে ত্রিদেশীয় জোট হবে না। এতে বাংলাদেশের প্রাথমিকভাবে আগ্রহ ছিল, কিন্তু সমস্যা হচ্ছে কি, মানে ডোনাল্ড ট্রাম্প যখন এই শুল্ক নিরসন করতেছে তখন কিন্তু এক এক দেশকে এক এক শর্ত দিয়েছে। যেমন ভারতকে দিয়েছে যে শর্ত যে তোমরা রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না। পাকিস্তানকে বলেছে যে তোমরা তোমাদের এই যে জ্বালানি যে খনিজ সম্পদ আছে ওটা আমাদের সঙ্গে তোমরা শেয়ার করবে। আর বাংলাদেশকে বলেছে তোমরা বাংলাদেশে চীনের ফুটপ্রিন্ট কমাতে হবে, চীনকে তোমরা জায়গা দিতে পারবে না, আস্তে আস্তে চীনকে ডিসকারেজ করতে বাংলাদেশ থেকে। তো বাংলাদেশ কিন্তু আমি ধারণা করি যে এই সকল শর্ত মেনে রাজি হয়েছে, কারণ আমেরিকার সঙ্গে চুক্তি করার আগে কিন্তু বাংলাদেশ নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সই করে নিয়েছে, এই চুক্তি জনসম্মুখে প্রকাশ করা যাবে না। সুতরাং এই চুক্তিতে অবস্থা থাকতে পারে আমরা জানি না, কিন্তু এটা আমরা অনুভব করি যে বাংলাদেশে চীনের ফুটপ্রিন্ট কমানো এবং আমেরিকা থেকে বেশি বেশি পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ এই শুল্ক 20% মানে নিয়েছে, এবং এর ফল আমরা পাচ্ছি, আমরা শুনতেছি ভারত থেকে বা চীন থেকে অনেক গার্মেন্টসও বাংলাদেশে আসছে, এটা ভালো নিউজ। তো সেই জায়গায় এখন চীন, পাকিস্তান, বাংলাদেশ মিলে একটা ত্রিদেশীয় জোট হবে, এটা সম্ভব না। কিন্তু ব্যবসা বাণিজ্য হতে পারে। অলরেডি পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য অনেক উন্নতি লাভ করেছে। আজকে দেখেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের সঙ্গে একটা বৈঠক করেছেন আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির। তিনি বলেছেন যে পণ্যের প্রতিযোগিতামূলক বাজার মূল্য নিশ্চিত করতে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন হয়েছে, এতে পাকিস্তান এবং বাংলাদেশ একমত হয়েছে, এবং উভয় দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে এবং মানে শুল্ক বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য করবে, মানে ট্যাক্সি ব্যবসা বাণিজ্য, এবং পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে একটা কমিশন গঠন করা হবে। এটা খুবই ভালো উদ্যোগ। পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য, আমরা স্বাধীন দেশ, আমরা যার সঙ্গে মন চাই তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করবো। এবং দর্শক, আমার মনে হয় যে জিয়াউর রহমানের পরে এই প্রথম ডক্টর ইউনূস তিনি বাংলাদেশে একটা স্বাধীন পররাষ্ট্রনীতি পরিচালনা করেন। আমরা স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, আমাদের যা খুশি তা করবো, ওই হাসিনার মতো আমাদের ভারত থেকে অনুমতি নেওয়া লাগবে না। তো এটাই করতেছে। এবং আমি মনে করি যে 5 অগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারত অনেক চেষ্টা করেছে এই দেশকে অস্থিতিশীল করতে, স্টিল চেষ্টা করে যাচ্ছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার এবং আওয়ামী লীগ সহ মিলে তারা চাচ্ছে যে বাংলাদেশে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হোক। কিন্তু আল্লাহর রহমতে এখনো ঠিক আছি আমরা, এবং বাংলাদেশের উচিত সবার সঙ্গে সম্পর্ক, ইনক্লুডিং ইন্ডিয়া, যদিও তারা চায় না বা চেষ্টা করবো, কিন্তু সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে। সুতরাং এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি মায়া ছিল আমার, তাই জানাজায় গিয়েছিলাম। শুকুরঞ্জন বালি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে শুকুরঞ্জন বালিকে গুম করে ভারতের কারাগারে 5 বছর রাখার কারণে, তাছাড়া এর আগে বাংলাদেশের ভিতরেও তাকে 2.5 মাসের বেশি সময় গুম করে রেখেছিল, কারণ সাইদির পক্ষে তিনি সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছিলেন বলে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে প্রায় 35 জনের নামে সে মামলা করেছে। তাকে শেখ হাসিনা সহ যারা ওই ট্রাইব্যুনালের বিচারক ছিলেন, প্রসিকিউটর ছিলেন, আজকে সকলের নামে মামলা করেছেন শুকুরঞ্জন বালি। আর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছে, আমার সাইদির উপর মায়া ছিল, মমতা ছিল, সেই কারণে আমি তার নামাজের জানাজায় গিয়েছিলাম। নামাজের জানাজায় যাওয়ার পরেও হাসিনার সরকার আমাকে ঘরে থাকতে দেয় নাই, আমি জমিতে খেতে ঘুমিয়েছি, জঙ্গলে ঘুমিয়েছি, হাসিনা সরকার আমাকে ঘরে ঘুমাতে দেয় নাই, আমি জানাজার নামাজে যাওয়ার কারণে সেখানে আমি বক্তব্য দিয়েছিলাম বলে। প্রিয় দর্শক, আজকের ইত্তেফাক পত্রিকা থেকে নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদি মামলার আলোচিত সাক্ষী শুকুরঞ্জন বালি তিনি জানান, সাইদি একজন ভালো ও সৎ মানুষ ছিলেন, এজন্য তার জানাজায় গিয়েছিলাম।
মুসলমানরা ভুল করলেও হিন্দু ধর্মের মানুষ শুকরঞ্জন বালি ভুল করে নাই। আমার চোখে চশমা লাগলেও শুকরঞ্জন বালির চোখে চশমা লাগে নাই। আল্লামা সাঈদী যে ভালো মানুষ ছিলেন সেটা উনি জানতেন। উনি কি করে জেনেছেন? বাস্তবতায় জেনেছেন। উনার বাড়ি আর আল্লামা সাঈদীর বাড়ি একই থানায় একই এলাকায় হওয়ার কারণে, কারণ আল্লামা সাঈদীর কোনো খারাপ কিছু তারা দেখতে পায় নাই। বলেছে 10 বছর আল্লামা সাঈদী এমপি ছিলেন, আমরা ছিলাম মায়ের কুলে। মায়ের কুলে যেরকম শিশুরা নিরাপদে থাকে, আল্লামা সাঈদী যতদিন আমাদের এলাকার এমপি ছিলেন, আমাদের এলাকার হিন্দু ধর্মের মানুষেরা মায়ের কুলে ছিলেন। এর আগে কিন্তু আওয়ামী লীগের এমপি সেই এলাকায় ছিল। আওয়ামী লীগের এমপি থাকা অবস্থায় তাহলে হিন্দুরা মায়ের কুলে থাকতে পারেন নাই। আওয়ামী লীগের সময়ে হিন্দুদের উপরে নির্যাতন জুলুম হয়েছিল, আর আল্লামা সাঈদীর সময় গিয়ে হিন্দু ধর্মের মানুষরা ছিলেন সবচাইতে বেশি নিরাপদে। এবার সেই আসনে তার ছেলে প্রার্থী হয়েছেন মাসুদ সাঈদী, পাশের আসনে প্রার্থী হয়েছেন তার আরেক ছেলে শামীম সাঈদী। পিরোজপুরবাসী হয়তোবা আল্লামা সাঈদীকে ভালোবেসে তার 2 ছেলেকেও আগামী সংসদে ভোট দিবেন। প্রিয় দর্শক, আমরা আজকের এই নিউজটাই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। কিছুক্ষণ আগে ট্রাইব্যুনালে তিনি যে জবাববন্দি দিয়েছেন এই বিষয়ে আজকে আমরা কথা বলছি। বৃহস্পতিবার 21 আগস্ট সাঈদীর মামলার আলোচিত সাক্ষী শুকরঞ্জন বালি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপহরণ, গুম ও নির্যাতনের অভিযোগ দায়ের করেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে অপহরণ, আটক রাখা, শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেন তিনি। তাকে শুধু আটক গুমি করেন নাই, তার উপর নির্যাতন শারীরিকভাবেও করেছেন। এরপর সাংবাদিকদের বলেন তিনি সাঈদী ভালো মানুষ ছিলেন, 2 বার এমপি হয়েছিলেন। এমপি থাকাকালে আমরা মায়ের কুলে ঘুমিয়েছিলাম। তাকে আমি ডাঙ্গা পুল পার করে আমার সেন্টারে নিয়ে গিয়েছিলাম। ওই সময় তিনি বলেছিলেন এমপি হতে পারি আর না পারি, এই রাস্তার পুল আমি করে দেব। তিনি পরে সেটা করেছেন, সেজন্য তার উপর মায়া ছিল আমার। আল্লামা সাঈদী যেই পুল, ভাঙ্গা পুল ছিল, সেটা তাদেরকে বলেছিলেন যে আমি এমপি হই আর না হই, এই পুল আমি করে দেব ইনশাআল্লাহ। পরবর্তীতে তিনি করে দিয়েছিলেন। শুকরঞ্জন বালি আরো বলেন তিনি সৎ ও ভালো মানুষ ছিলেন, এজন্য আমি তার জানাজায় গিয়েছি। 6-7 লাখ মানুষ হয়েছিল সেখানে, কিন্তু আমি একা বক্তব্য দিয়েছি। এরপর আমি বাড়িতে থাকতে পারি না, ওই সময় সরকারের চাপে আমি বাগানে থেকেছি। বাড়িতে থাকতে না পেরে তিনি বাগানে ঘুমিয়েছেন। শুকরঞ্জন বালি সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য প্রসিকিউটরের পক্ষ থেকে চাপ দেওয়া হয়। 2012 সালের 5 নভেম্বর সাক্ষ্য দিতে এলে সাদা পোশাকধারী পুলিশের মাইক্রোবাস করে তাকে তুলে নিয়ে যায়। গুম করে রাখা হয় 2 মাস 17 দিন। পরে সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয় তাকে। ভারতে 5 বছর জেলে ছিলেন তিনি। প্রিয় দর্শক, আজকের সময় এসেছে সবকিছুর হিসাব নেওয়ার জন্য। সবকিছুর হিসাব কষে নেওয়া হবে এবার। আমি যারা কমেন্টস লিখেছেন, জয়নাল খান অনেকগুলা ভালোবাসা লাভ দিয়েছেন আমাদেরকে, কামরুল ভালোবাসা দিয়েছেন, স্বপন ভাই লিখেছে ইনশাআল্লাহ এইবার বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চা। মাসুক ভাই কুয়েত থেকে বলছি। ফারুক হাসান পাটোয়ারি লিখেছে মাসুক ভাই জামাত তো পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না। হুসাইন মনি লিখেছে নাস্তিক আর ইহুদিদের দালালরা তাকে চিনতে পারে নাই। সাঈদী সাহেব যুগান্তর মানুষের হৃদয় জীবিত থাকবে। আমি একটু গরম কফি খাচ্ছি আপনাদের সাথে আর কথা বলছি। কফি খাওয়াটা আমার একটা বদ অভ্যাস বলতে পারেন। কথা বলার সময় একটু কফি খেতে হয়। শীতের দেশে থেকে অভ্যস্ত হয়ে গেছি কফি খাওয়াটা। আর এই নিউজটার ভিতরে আরো যা আছে একটু আপনাদের সামনে তুলে ধরে আমি বিস্তারিত আপনাদের কথা শুনবো এবং বিস্তারিত আলোচনা করবো। প্রসিকিউটর অফিসে এই সংক্রান্ত পূর্ণ বিবরণ লিখিত অভিযোগে জমা দেওয়া হয়েছে বলে জানান শুকরঞ্জন বালির আইনজীবী পারভেজ হোসেন। তিনি বলেন এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রসিকিউটর রানা দাশগুপ্ত, সাবেক প্রসিকিউটর হায়দার আলী সহ 32 জনের নাম উল্লেখ করা হয়। এই 32 জনের নামে মামলাটি করা হয়েছে বলে আমরা আজকের নিউজ থেকে জানতে পেরেছি। ওই রানা দাশগুপ্ত, ওই হায়দার আলী যারা নাটক বানাতেন, যারা নাটক বানিয়ে ট্রাইব্যুনালে আল্লামা সাঈদী সহ বহু নিরপরাধ মানুষকে হত্যা সহ যাবজ্জীবন কারাদণ্ড সহ অনেককেই হত্যা করেছেন। পরবর্তীতে কারাগারে নির্যাতিত হয়ে অনেক আলেম উলামা এবং জামাতের অনেক শীর্ষ নেতা সেখানে জীবন গিয়েছে। আজকে শুকরঞ্জন বালি একজন অমুসলিম হয়ে দাঁড়িয়েছেন আদালতে গিয়ে ওই সমস্ত রাঘব বোয়ালদের বিরুদ্ধে মামলা করার জন্য। প্রিয় দর্শক, আমি আজকে একটি কথা বলি। যখন মিজানুর রহমান আজহারি আওয়ামী লীগের সময়ে খুব বেশি সুনাম অর্জন করেছিলেন, তখন মিজানুর রহমান আজহারিকে নিয়ে আমার এক আত্মীয় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উত্তরায় ওনার বাসায় বেড়াতে যাওয়ার পরে বলেছিলেন যে 10টা-5টা ছেলের তো দরকার নাই, মিজানুর রহমান আজহারির মতো এক। আমাদের জনাব ওয়াকার সাহেবকে আমরা 2 অ্যাঙ্গেলে দেখছি। 2 অ্যাঙ্গেল কেন, আমার তো মনে হয় 100 অ্যাঙ্গেলে দেখছি আমরা গত 1 বছরে। হ্যাঁ, যেভাবে পারছি মনে হইতেছিল কি জানেন, ওই যে মন্দিরের ঘন্টা থাকে না, যাইবার সময় বাজায় আসার সময় বাজায়, মানে সবাই ঘন্টাটা বাজায় চলে যেত।
উনি কখনো কোনো রিয়াকশন দেয় নাই। অনেকদিন পর ওনাকে বোধহয় প্রশ্ন করা হয়েছিল যে এই যে ছাত্ররা আপনাকে বা ক্যান্টনমেন্টের দিকে আঙুল তুলে কথাবার্তা বলে, এই ব্যাপারে আপনার কি বলার আছে? উনি বলছেন ওরা এখনো বাচ্চা, আমাদের সন্তানের মতো, ওরা বড় হইলে বুঝতে পারবে। দেখেন কত মায়াবী কথা না, কথার মধ্যে কিন্তু একটা পিতৃত্ব আছে। সন্তানের চোখে দেখছে, বোঝাই যায় যে জুলাই গণ অভ্যুত্থানটাকে উনি মনে মনে স্বীকৃতি দেয়। এরা জুলাই গণ অভ্যুত্থানের আমার সন্তানের মতো, এরা বড় হইলেই বুঝতে পারবে তাদের ভুলটা। এই ভুলটা কি, এইটা নিয়ে আলোচনা করব। কিন্তু ওনার এই বক্তব্যের পরে আমাদের বুদ্ধিজীবীরা ভাই মাঠে নেমে পড়ছে যে ক্যান্টনমেন্টের দিকে এইভাবে আঙুল তুইলা কথা বলার পরও ওনার কেন এত সফট কর্নার, উনি কেন এইভাবে বললো যে ওরা বড় হইলে বুঝতে পারবে। তাহলে এই যে ব্যারিস্টার ফুয়াদ সাহেব, উনি আর কত বড় হবে? এরকম কথা অনেকে বলতেছে। উনিও তো ক্যান্টনমেন্টের দিকে আঙুল তুইলা কথা বলছে, উনি আর কত বড় হবে? তাই না? কেমন একটা প্রশ্ন দেখেন, এরকম প্রশ্ন চলে আসছে। এবং এদের মন খারাপ কেন জানেন? ওনারা মনে করছিলেন যে হাসনাত আব্দুল্লাহকে এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে ধমকি দিয়া হুমকি দিয়া কথা বলবে। ওই যে আগে একবার বক্তব্য দিছিল না, 8-9 মাস আগে, এখানে ফুল স্টপ এরকম কথা বলছিল না, তখন ওনার বডি ল্যাঙ্গুয়েজে একটা ভাব ছিল অন্যরকম। ওইটাই আশা করছিল ভাই, বুঝছেন? উনি কেন এত সফট কথা বললেন? যারা এত অধ্যত্বপূর্ণ কথা বলছে তাদেরকে সন্তান বললো, এটাই তাদের মাথা ব্যথা হয়ে গেল। চিন্তা করেন, এইটাই হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা। আবার অনেকে কি বলার চেষ্টা করতেছে জানেন? যে নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে ওয়াকার সাহেবের, যার জন্য ওই সমালোচনা মাইনা নিছে। যেভাবে আঙ্গুল তুলা ক্যান্টনমেন্টের দিকে কথা বলছে, এটা তো মাইনা নেওয়ার কথা না। এটা হজম করার পিছনে কোনো দুর্বলতা আছে, বুঝছেন? হ্যাঁ, দুর্বলতা তো আছে, সেগুলো তো প্রকাশ পাইছে। কি কি ঘটনা ঘটছে এগুলো তো গোপন কিছু না, যেটা আয়না ঘর বা কিছুদিন আগে একটা ঘটনা মিডিয়াতে আসছে না। এগুলা কেউ কি বাধা দিছে? বাধা দেয় নাই। বর্তমান সরকার তো বাধা দেওয়ার পক্ষেই না, যার যা কিছু বলার বলতে থাকুক, কোনো বাধা দিবে না। আর ওই একই জিনিস আমরা পাইলাম ওয়াকার সাহেবের ভিতরে। ডক্টর ইউনূস স্যারের আইডিওলজিটা কি? যে যা পারুক বলুক, সমালোচনা করুক, কোনো বাধা না। একই আইডিওলজিতে আমরা ওয়াকার সাহেবের ভিতরে দেখলাম যে হ্যাঁ, ওরা বাচ্চা মানুষ, বলছে ওরা বড় হইলে বুঝবে। কি বুঝবে? ওইটা বললাম না, আলোচনা করুন। কি বড় হইলে বুঝবে? আসলে বড়টা কি? আজকের পর কালকে, মানে আগামীকাল বা 1 সপ্তাহ পর, 7 দিনও তো আমি বড় হইতে পারি। 7 দিন পর বুঝবো কিছু, নাকি 1 মাস পর বুঝবো কিছু, নাকি 50 বছর পরের কথা কইলো? মানে আমার মতো বুড়া হইলে বুঝবে। যেমন ব্যারিস্টার ফুয়াদ সাহেবকে যদি বুঝতে হয় এখন আরো বড় হইয়া, তাহলে তো আমার বয়সে আসতে হবে, তাই না? আসলে কি বুঝাইতে চাইছে আমার মনে হয়, আমার মোটা মাথা ভাই, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। আমি যেটা মনে করি যে ওরা কিছুদিন পর বুঝতে পারবে, ওরা যে ভুলটা আমাকে বুঝতেছে ওইটা তাদের ভুল। কথাটা বুঝাইতে পারলাম? যে তোমাদের ইয়াং জেনারেশনের মনের ভিতরে যে জিনিসগুলো ঢুকে আছে আমাকে নিয়ে তোমরা যা কিছু ভাবতেছো না ভাই। ওই যে প্রথম বললাম রাস্তার গল্পটা, আমাদের কানের কাছে তো অনেক রকম কথা আসছে, তাই না? রর এজেন্ট, শেখ হাসিনার আত্মীয়, এবং উনি ষড়যন্ত্র করতেছে, আরেকটা রিফাইন্ড আওয়ামী লীগ আনার চেষ্টা করতেছে, উনি কোনো সহযোগিতা করতেছে না সরকারকে, ওনার কোনো দূর অভিসন্ধি আছে, ক্ষমতা নিয়ে যাইতে পারে, কত রকম কথাই তো আমাদের কানের কাছে আসে। ওই কথাগুলা নিয়েই তো আমরা সাধারণ মানুষরা বিচার করি, ওই অ্যাঙ্গেলে দেখি। কিন্তু ওই অ্যাঙ্গেলে দেখলে হবে না, নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করতে হবে। এই কথার অর্থ যে বড় হইলে বুঝবে, তার মানে কি কিছুদিন যাওয়ার পরই ওরা বুঝবে তো ওদের সাথেই তো আমি। হ্যাঁ ভাই। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।